হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সমূহ নিয়ে, অর্থাৎ ফিচার্স অফ হরপ্পান সিভিলাইজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু হওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে রয়েছে বা পড়াশোনা করেছো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, হরপ্পা সভ্যতা সম্পর্কে বলা যায় যে এই হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। এবং এই হরপ্পা সভ্যতার আরেক নাম কি, সিন্ধু সভ্যতা। ঠিক আছে, তো এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল। অর্থাৎ যদি আমরা বর্তমানের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে ভারতবর্ষ এবং পাকিস্তানের এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই হরপ্পা সভ্যতার কিন্তু বিস্তৃতি ছিল। ঠিক আছে, তো এই হরপ্পা সভ্যতা থেকে একাধিক লিপি আবিষ্কৃত হলেও সেই লিপিগুলি পঠোদ্ধার করা হয়নি, যে যার উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা ফিচার্স রচনা করা যায়। সুতরাং লিপিগুলি পঠোদ্ধার না হওয়ায় প্রাপ্ত নিদর্শনের উপর ভিত্তি করে প্রত্নতত্ত্ববিদগণ বা ঐতিহাসিকবিদগণ হরপ্পা সভ্যতার একাধিক বৈশিষ্ট্য রচনা করেছেন। যেমন এবারে আমরা এই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। যেমন বলা যায়, প্রথম বৈশিষ্ট্য স্বরূপ যে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। ঠিক আছে, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। তো এই প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতার ক্ষেত্রে বলা যায় যে হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো লিখিত উপাদান থাকবে, কিন্তু সেগুলি পঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, অনুরূপভাবে হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কারণ হরপ্পায় শিলমোহরগুলি যে সিন্ধু লিপি ব্যবহৃত হয়েছে সেগুলি এখনো পঠোদ্ধার করা কি হয়নি, সম্ভব হয়নি। তো এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, এটি হলো হরপ্পা সভ্যতার এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা যখন প্রাগ ঐতিহাসিক যুগ ও প্রায় ঐতিহাসিক যুগ নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছি যে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন যুগকে বোঝায়, যে যুগের লিখিত বিবরণ পাওয়া যাবে কিন্তু সেই লিখিত উপাদানগুলি পঠোদ্ধার করা যাবে না, সে যুগকে কি বলা হবে, প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। ঠিক আছে, তো হরপ্পা সভ্যতাও হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কেননা হরপ্পা সভ্যতা থেকেও একাধিক লিপি আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেই লিপিগুলি পঠোদ্ধার করা যায়নি, অর্থাৎ আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই লিপিগুলি পঠোদ্ধার করা। ঠিক আছে, যার জন্য হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। প্রায় ঐতিহাসিক যুগ বলতে যে যুগের লিখিত উপাদান বা লিখিত বিবরণ পাওয়া যাবে কিন্তু সেগুলি পঠোদ্ধার করা যায় না। ঠিক আছে, সুতরাং হরপ্পা সভ্যতা হলো প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, কেননা এই যুগ থেকে এই সভ্যতা থেকে একাধিক লিখিত বিবরণ আবিষ্কৃত হয়েছে কিন্তু সেগুলি পঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তম বৈশিষ্ট্য স্বরূপ বলা যায় যে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তো এক্ষেত্রে বলা যায় যে হরপ্পা সভ্যতাকে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়, কারণ এই সময় পাথরের ব্যবহার কমতে থাকে এবং তামার ব্যবহার কি পায়, বৃদ্ধি পায়। তো হরপ্পা সভ্যতাতে পাথরের হাতিয়ার বা অস্ত্রশস্ত্রের পাশাপাশি তাম্র ও ব্রোঞ্জের হাতিয়ার এবং সরঞ্জাম ব্যাপকভাবে প্রচলিত হয়। তো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হরপ্পা সভ্যতার এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়েছে কেননা এই সভ্যতার যে মানুষজন ছিল তারা পাথরের হাতিয়ারের পাশাপাশি তামার ব্যবহার শুরু করে। ঠিক আছে, তো তামার এবং পাথরের উভয়ের ব্যবহার হতো বলে হাতিয়ারে এই যুগকে কি বলা হয়েছে, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। ঠিক আছে, কেননা তারা পাথরের পাশাপাশি তামার ব্যবহার করতো। ঠিক আছে, এবং এই তামার ব্যবহার কিন্তু বৃদ্ধিও পেয়েছিল, যার জন্য এই সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এরপরে বৈশিষ্ট্য স্বরূপ বলা হয়েছে নদী কেন্দ্রিক সভ্যতা। ঠিক আছে, নদী কেন্দ্রিক সভ্যতা। তো এই ক্ষেত্রে বলা যায় যে মেসোপটেমিয়া, ব্যাবিলন ও মিশর সভ্যতার মতো হরপ্পা সভ্যতা ছিল নদী কেন্দ্রিক। ঠিক আছে, তো নীল নদকে কেন্দ্র করে যেমন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক তেমনি সিন্ধু নদকে কেন্দ্র করে
হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তো মূলত সিন্ধু ও তার শাখা এবং উপনদীগুলির তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে হরপ্পা সভ্যতাকে নদী মাতৃক সভ্যতা বলা হয়। তো প্রাচীন যুগের যে সভ্যতাগুলি, সেই সভ্যতাগুলি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠত, ঠিক আছে। ঠিক তেমনি হরপ্পা সভ্যতাও নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, যার জন্য হরপ্পা সভ্যতাকে নদী মাতৃক সভ্যতাও বলা হয়। তো কোন নদীর তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল? তো বলা যায় যে যেমন নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক তেমনি সিন্ধু নদকে কেন্দ্র করে এই যুগের বা এই যে সভ্যতা, এই সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। তো এই সভ্যতা মূলত সিন্ধু ও তার শাখা নদী এবং উপনদীর ওপর ভিত্তি করে এই সভ্যতা গড়ে উঠেছিল। বিশেষত বলা যায় যে সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল, যার জন্য এই সভ্যতা হলো কি নদী মাতৃক সভ্যতা, ঠিক আছে। তো এরপরে রয়েছে নগর সভ্যতা, এক অন্যতম বৈশিষ্ট্য। তো নগর সভ্যতার ক্ষেত্রে বলা যায় যে বর্তমানে হরপ্পা সভ্যতার প্রায় 15টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে এবং এগুলির মধ্যে বেশ কয়েকটি শহর নামের অধিকারী, ঠিক আছে। তো নগর কেন্দ্রগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো হরপ্পা ও মহেঞ্জোদারো। এছাড়া চান্দুদারো, কোটডিজি, রূপার, আলমগীরপুর, লোথাল, রংপুর, রোজদি, সুরকাটরা এবং কালীবঙ্গাল, বানওয়ালি প্রভৃতি স্থানে উন্নত নগর জীবনের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই নগরে স্নানাগার, শস্যাগার, রাস্তাঘাট, পয় প্রণালী ব্যবস্থা, বাড়িঘর, তারপরে প্রভৃতি নিদর্শন হুবহু আধুনিক শহরের সমতুল্য। তাই হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা কি বলা হয়, ঠিক আছে। তো এই যে হরপ্পা সভ্যতা, এই সভ্যতায় কিন্তু একাধিক কেন্দ্র রয়েছে, ঠিক আছে। যেমন 15টি কেন্দ্রের কথা জানা যায়। তো এর মধ্যে কিছু কিছু যে কেন্দ্র রয়েছে সেগুলি শহর বা নগর নামের অধিকারী। কেননা এই যে কেন্দ্রগুলির ব্যবস্থা, বিশেষত পয় প্রণালী ব্যবস্থা, স্নানাগার, রাস্তাঘাট, ঘরবাড়ি, ঠিক আছে, সমস্ত কিছু আধুনিক শহরের মতোই ছিল, যার জন্য কিছু কিছু কেন্দ্রকে কি বলা হয়, শহর বা নগর হিসেবে বিবেচনা করা হয়। তো এই যে উন্নত ধরনের পয় প্রণালী ব্যবস্থা, রাস্তাঘাট এবং বাড়িঘর ছিল, যার জন্য শহর নামের অধিকারী। এই জন্য এই সভ্যতা এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি, যে নগর সভ্যতা, ঠিক আছে। নগর সভ্যতার বৈশিষ্ট্য এই হরপ্পা সভ্যতা, ঠিক আছে। তারপরে রয়েছে সর্বত্র একই ধরনের জীবনযাপন। তো এক্ষেত্রে বলা হয়েছে সর্বত্র একই রকম জীবনযাপন। তো এক্ষেত্রে বলা যায় যে প্রায় 13 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত হরপ্পা সভ্যতার একই রকম জীবনযাত্রা ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। নগরগুলির পরিকল্পনার গঠন রীতি, তারপর জীবনযাপনের রীতিনীতি সর্বত্র প্রায় একই রকম। তারা একই রকম ওজন ও মাপের পদ্ধতিও কিন্তু ব্যবহার করত। তো এই যে হরপ্পা সভ্যতা এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল। তো সর্বত্রই কিন্তু একই ধরনেরই জীবনযাত্রা করতো মানুষেরা, ঠিক আছে। যেমন এত বড় সুবিস্তীর্ণ এই যে সভ্যতা রয়েছে, সর্বত্র একই ধরনের ওজন ও মাপের পদ্ধতি ছিল এবং পরিকল্পনা, গঠনরীতি বা জীবনযাপনই বলা যাক না কেন, রাস্তাঘাট, ঘরবাড়ি, সমস্ত পরিকল্পনা এবং জীবনযাত্রা প্রায় একই রকমই ছিল সমগ্র সভ্যতা জুড়ে, ঠিক আছে। তারপরে রয়েছে মাতৃতান্ত্রিক সভ্যতা। এক্ষেত্রে বলা যায় মাতৃতান্ত্রিক সভ্যতা। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পোড়া মাটির তৈরি বহু সংখ্যক দেবী মূর্তির নিদর্শন এবং নগ্ন নারী মূর্তির আধিক্য দেখে ঐতিহাসিকগণ মনে করেন হরপ্পা সভ্যতা মূলত মাতৃতান্ত্রিক ছিল এবং এখানে মাতৃদেবীর প্রাধান্য ছিল। তো এই যে হরপ্পা সভ্যতা, এখান থেকে যে নিদর্শন পাওয়া গেছে সেই নিদর্শনগুলির মধ্যে দেবী মূর্তি ও নগ্ন নারী মূর্তিও কিন্তু আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে। একাধিক দেবী মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং কিছু কিছু নগ্ন নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে, যা থেকে ঐতিহাসিকরা মনে করেন যে হরপ্পা সভ্যতা মূলত মাতৃতান্ত্রিক ছিল, ঠিক আছে, যেখানে কি হতো, মাতৃদেবীর পূজা হতো। সুতরাং এই সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য কি, মাতৃতান্ত্রিক সভ্যতা। তো এক্ষেত্রে বলা যায় যে হরপ্পা সভ্যতা একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, ঠিক আছে। যেমন এই সভ্যতা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এই সভ্যতা নদী মাতৃক সভ্যতা, মাতৃতান্ত্রিক সভ্যতা, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়।
ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে মেজরের ক্ষেত্রে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা, এবং তোমাদের যাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তারপরে হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।